মার্শাল ল জারি করা ছাড়া আর কোনো অপশন থাকছে কি? মার্শাল ল জারি করবে নিঃসন্দেহে, তখন মার্শাল ল 144 দ্বারা জারি করবে। মানে আওয়ামী লীগ যদি বিদ্রোহ নাও করে, আওয়ামী লীগ যদি সামনে নাও আসে, জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। আমার ধারণায় জনগণ এই দেশের বর্তমান তথাকথিত সরকারের বিরুদ্ধে গেছে বলেই জননেত্রী শেখ হাসিনা এই সাহসটা পেয়েছেন বা এই ইচ্ছাটা প্রকাশ করেছেন যে আমি বাংলাদেশে আসবো। কারণ তিনি বুঝে ফেলেছেন যে এই দেশের জনগণ এখন তাদের চাচ্ছে না। যদি চাইতো তাহলে জননেত্রী শেখ হাসিনা এই ঘোষণাই কোনোদিন দিতেন না। আর আপনি তাহলে এই জায়গাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, ফরিদ ভাই, যেহেতু আপনি সামনে আছেন, সেটা হচ্ছে বিএনপি যদি আওয়ামী লীগকে ঠেকানোর সক্ষমতা তৈরি করতে না পারে বা নাই, আমরা দেখছি দৃশ্যমানভাবে নাই, বরং আওয়ামী লীগের জনপ্রিয়তা 2 বছর আরো বাড়ছে। সেই জায়গা থেকে তাহলে থাকলো কে মাঠে? জামাত, এনসিপি, সেই তথাকথিত একটা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীর এই কিছু মানুষ দিয়ে কি আদতে কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলার মাটিতে পা রাখলো? শেখ হাসিনাকে আটকে দেওয়ার স্বার্থ কি এই জামাত, এনসিপির আছে? না, বিএনপির যেহেতু নাই, তাদের আপনি যত কিছুই বলেন, এখন সন্ত্রাসী কার্যক্রম করে অন্য কিছু ঘটাতে পারে। 21 আগস্টে ঘটেছে, বঙ্গবন্ধুকে হত্যা করেছে আর্মির কু করে, সেটা আলাদা বিষয়, এগুলো বিচ্ছিন্ন। কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাকে ঠেকানোর সক্ষমতা না বিএনপির আছে, আর এদের তো নাই। তাহলে আপনাকে সেনাবাহিনীর কাছে যেতে হবে, সেনাবাহিনী। তাহলে সেনাবাহিনী আটকাবে কোন জায়গা থেকে? সেনাবাহিনী ধরেন বেনাপোল থেকে 350 কিলো বা এরকম 312 কিলোর মতো বোধ হয় ঢাকা, এখানে 300 কত কিলো যায়। তো যেটা হচ্ছে যে এই জায়গাটায় যদি ধরা যাক নামে বাংলাদেশ আওয়ামী লীগের শুধুমাত্র গোপালগঞ্জ, মাদারীপুর থেকে শুরু করে যশোর, এই অঞ্চলটা, মানে বেনাপোল টু ঢাকা, এই রাস্তাটুকের ভেতরে যে পরিমাণ জনসংখ্যা রয়েছে, গোপালগঞ্জে তো 90% আওয়ামী লীগ। এর বাইরে আপনি যেমন আমি শরীয়তপুরের ছেলে, শরীয়তপুরে আমি এটুকু নির্দ্বিধায় বলতে পারবো 70% থেকে 60% আওয়ামী লীগ, মানে এককভাবে আওয়ামী লীগ। আর বাকি আছে ভাসমান। জামাত ওখানে জিরো, বিএনপি আছে ওখানে ধরেন 30%। তাহলে এই মানুষগুলার একটা অংশ যদি এই এরিয়াতে যে জেলাগুলো পড়ছে সেগুলো 10% মানুষের যদি রাস্তায় নামে যে নেত্রী আসবে তাকে আমি স্বাগত জানাবো, তাহলে সেই জায়গাটা সেনাবাহিনী যদি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকাতে চায়, বা সেনাবাহিনীর একটা বড় অংশ যেহেতু জুলাই ষড়যন্ত্রে জড়িত এবং তারা জানে গণতান্ত্রিক সরকার আসলে সেই সেনা অফিসারদের প্রত্যেকের ফাঁসি হবে, সংবিধান লঙ্ঘনের কারণে তাদের ফাঁসি হবে। অতএব সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে স্মুথলি আসতে দেবে না। তারা সাধ্য হলে শেখ হাসিনাকে খুন করবে, কিন্তু শেখ হাসিনাকে ছাড় দেবে না। তাইলে যদিও আমি 10% মানুষও নামে, তাতেও যদি ধরেন অন্তত 10 লাখ মানুষ হয়ে যাবে। 10 লাখ মানুষ যদি নামে ভাই, সেনাবাহিনী কত জনের উপরে গুলি চালাইতে পারবো? চমৎকার একটা কথা বলেছেন। এই ওরাতে মার্শাল ল জারি করা ছাড়া কোনো অপশন থাকছে কি? মার্শাল ল জারি করবে নিঃসন্দেহে, তখন মার্শাল ল 144 দ্বারা জারি করবে। ওই দিন তো যেদিন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন আমি আসতেছি, সেই অঞ্চলে তো অবশ্যই 144 দ্বারা ঘোষণা করবে। এটা তো একটা রাজনীতির সরে কখন কেউ বলতে পারে। আর যদি বেশি পরিস্থিতি খারাপ হয় অবশ্যই মার্শাল ল জারি করবে। কিন্তু জনস্রোতে এরকম একটা জিনিস, যখন সেনাবাহিনী তো অবশ্যই হয় তারা নিজেরা চেষ্টা করবে তাকে ঠেকানোর, যখন না পারবে তখন ওই যে বললাম তুরস্ক, পাকিস্তানের যে মৌলবাদী শক্তি, এদের দিয়ে ঠেকানোর চেষ্টা করবে। যখন তখনও ব্যর্থ হয়ে যাবে, জনস্রোত যখন বেশি হবে, তখন সেনাবাহিনী ঝুঁকি নিবে না। কারণ যদি তারা এই 10 লাখ বললেন না, আমার ধারণা 20 লক্ষ মিনিমাম লোক হবে ওই অঞ্চলেরই। আপনি যেমন শরীয়তপুরের কথা বললেন, এরকম আমার জামালপুর জেলা থেকেও লোক আসবে। বৃহত্তর ময়মনসিংহে 7টি জেলা আছে, সেখান থেকে আরো শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহের সদর, গফরগাঁও, বহু লক্ষ লক্ষ মানুষ আসবে। শুধু হয়তো আমাদের ওখান থেকে 180 কিলোমিটার দূরে জামালপুর থেকে মানুষ লং মার্চ শুরু করবে, কোনো সন্দেহ নাই। আপনার ওখান থেকে হয়তো 1 লাখ আসবে, আমার ওখান থেকে 10,000 লোক আসবে। এবার সারা দেশ থেকে যাবে, তখন সেনাবাহিনীর ঝুঁকি নিবে না। কারণ সেনাবাহিনীর তখন ভয় থাকবে যে আমার মিশন বন্ধ হয়ে যাবে। সেনাবাহিনীকে নিষিদ্ধ করে দিতে, আর বাংলাদেশ আওয়ামী লীগ তো গণভিত্তির উপরে তারা। এবং আরেকটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু খালি হাতে ফিরতেছেন না। তার সঙ্গে ইতিমধ্যে 127টা আন্তর্জাতিক গণমাধ্যম যারা নিবন্ধন করছে যে তাদের প্রতিনিধি শেখ হাসিনার সঙ্গে আসবেন বাংলাদেশে। এটা তো পৃথিবীর নজর থাকবে, এবং এটা এখনই ঘোষণা দেওয়া, তাহলে আর 6 মাসে তারা আরো বাড়বে। হতে পারে সেখানে আপনার আমার মতো লোকেরাও থাকবে, আর বিখ্যাতরা তো থাকবেই। আমার কথা হচ্ছে আসলে সেনাবাহিনী কি ফাইনালি গিয়ে জরুরি অবস্থা জারি করা ছাড়া বা ক্ষমতা দখল করা ছাড়া শেখ হাসিনাকে আটকানোর অন্য কোনো পথ দেখছেন কিনা? আমি মনে করি তারা যদি ক্ষমতা দখল করে তবু শেখ হাসিনার আগমন ঠেকাইতে পারবে না। কারণ ক্ষমতা দখল করে কয়দিন নিয়ে থাকে আপনি, এখনো কিন্তু সেনাবাহিনীর হাতে ক্ষমতা, কিন্তু তারা কিন্তু সিনে আসতে পারতেছে। আপনি যতই দেখেন ইউনূস 18 মাস না, এটা ওয়াকারি ক্ষমতা ছিল। এমনকি বিএনপি দেখতেছেন, এরও বিএনপি আপনি দেখেন এটা যদি নির্বাচিত সরকার হতো, আপনি বলেন তো, ধরেন এই যে আমরা আওয়ামী লীগের প্রতি আমাদের যথেষ্ট সিম্পাথি আছে, কালকে আওয়ামী লীগ নির্বাচনের ক্ষমতা, সেনাবাহিনীকে আমরা একদিন সহ্য করবো না? এবং সেনাবাহিনী দেন 111-এ সেনাবাহিনী ক্ষমতায় আসা, সেই সময় সেনাবাহিনীর ইমেজ আর আজকে সেনাবাহিনীর ইমেজ, আজকে সেনাবাহিনী মনে করেন কারো বাড়িতে একটা যদি মুরগি চুরি হয়, এইটার লেগে সেনাবাহিনীরা পাঠাইতে পারবে, এমন বানায় ফেলাইছে। এই বাহিনীর আগে যেমন একটা সম্মানজনক একটা দূরত্ব থেকে মানুষ ভয় পাইতো, এটা ওইটা
এটা 111 ছিল, অনেক অতএব 111 সেনাবাহিনী 2 বছর টিকতে পারছে। কিন্তু বর্তমানে এই 2 বছরে সেনাবাহিনীর যে ইমেজ তৈরি হয়েছে, এদেরকে 3 মাস পর্যন্ত মানুষ চিন্তা করবে না। এবং তাদেরকে এর আগে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইরে লাগতিস। এখন ধরেন ওই গ্রামের কোন একটা চার দোকানদার বই মনে করেন স্যার গরম ক্ষেত্রে ফিরতে পারবে স্যার, যেটা কুত্তা খাতা। আপনি ঠিকই বলেছেন, বরং এই 2024-এর 5ই আগস্টের পরে যারা বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা স্লোগান, 72-এর সংবিধানকে বিতর্কিত করতে চেয়েছে, তারাই দেখেন প্রত্যেকে ভয়ঙ্কর ভাবে বিতর্কিত। তাদের কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। 2024-এর 5ই আগস্টের পরে আওয়ামী লীগের অবশ্যই তাদের জন্য নিপীড়ন নির্যাতন হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের কিন্তু দল হিসেবে ক্ষতি হয় নাই, তাদের ইমেজ কিন্তু পুনরুদ্ধার হয়ে গেছে একদম। বরং সেনাবাহিনী ওই যে কথাটা বললেন ওই মইনুয়ের সরকার সময়, তখন কিন্তু সেনাবাহিনীর একটা গ্রহণযোগ্যতা ছিল, মানুষ ওয়েলকাম জানিয়েছিল। এবার কিন্তু ওয়েলকাম জানাচ্ছে না, একটা শ্রেণী ছাড়া। তখন কিন্তু বিএনপি, আওয়ামী লীগ সবাই তাকে স্বাগত জানিয়েছে, রাইট? ওই তুরস্ক পাকিস্তান এই বেলটাই শুধু চাইতেছে সেনাবাহিনী আসলেও সমর্থন দেবে। এবং এর মানে এই না আমিও মোল্লা মিলিটারির কঠোর সমালোচক, তার মানে তো এই না যে 100% মোল্লা আওয়ামী লীগ বিরোধী। এর মানে এই না 100% মিলিটারি আওয়ামী লীগ বিরোধী। বাংলাদেশ একটা মুসলিম অধ্যুষিত দেশ, এখানে 90% উপরে মুসলিম। আওয়ামী লীগ যারা করে তারা কি মুসলিম না? আওয়ামী লীগ যারা 90% উপরে আওয়ামী লীগ সমর্থক তো মুসলিম। তাহলে আপনি ওই যে মানুষটা, তাহলে এখানে হয়তো সংখ্যাটা কম। সংখ্যাটা কমে, কারণটা হচ্ছে আওয়ামী লীগ তো ধর্মভিত্তিক রাজনীতি করে না। আওয়ামী লীগ তো দাবি করতে না, বিএনপিও করে। আমার মুসলিম দেশ, আমার মুসলিম ভোটার, এগুলো জীবনে আপনি কি কালকে শুনেছেন বিএনপির একজন প্রতিমন্ত্রী বলেছে যে বিএনপি কোন ধর্মীয় রাজনীতিকে সমর্থন করে না, তারা শরিয়া আইন চায় না, বলে দিয়েছে। শুধু আওয়ামী লীগ না, এতে তো ম্যানিফেস্টোতে তা নাই। বিএনপির ম্যানিফেস্টোতে কি জনগণের সঙ্গে ক্ষমতা। বাংলাদেশের আওয়ামী লীগের 4 মূলনীতির একটা কি গণতন্ত্র। গণতন্ত্র ওরাও বলেছে জনগণ সকল ক্ষমতার উৎস, এরাও বলেছে গণতন্ত্র মানে কি মৌলবাদী রাজনীতির সাথে এদের অন্তত অফিসিয়ালি সম্পর্ক নাই, তাই না? কিন্তু যেহেতু এটা বললেন যে 90% মুসলমানের দেশ, ধর্মীয় ভাবাবেগ একটু বেশি কাজ করবে, কোনো সন্দেহ নেই। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের তো ভাই মোটা 90% হ্যাঁ, বিএনপির চাইতে আওয়ামী লীগের মধ্যে হাজি বেশি, মুসল্লি বেশি, মসজিদ মানে আওয়ামী লীগ যেহেতু ধর্ম নিয়ে চিল্লায় না, বিধায় এই জিনিসটা অনেকে মনে করে আওয়ামী লীগ মুসলিমরা করে না, মুসলিমরা করে জামাত। এটা হচ্ছে জামাত, ধর্ম ব্যবসাটা জামাত করে, ধর্ম করে। জামাতের কাজ কি? জামাত নিজেরাই ধর্ম মানে না। আপনি দেখেন পৃথিবীর কোন ইসলামী আইন আছে যে হিন্দু ধর্মের লোকদের আপনি শরিয়া আইন কায়েম করবেন? কৃষ্ণ নন্দীকে তারা নমিনেশন কেন দিল? তার মানে তারা প্রতারক। এমনকি তারা ইউরোপীয় ইউনিয়নের সামনে গিয়ে বলেছে তারা শরিয়া আইন চায় না, বলেছে। এমনকি ইভেন এখনো বলতেছে যে জামাত হলো একটা গণতান্ত্রিক কি মডারেট ইসলামিক দল, মানে তার ইসলামিক দল নয়, রাইট? তাহলে ইসলাম বলে কিছু ইসলাম তো ইসলাম। বোঝা গেল কি যে জামাত এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান তারা নিয়েছিল, সেটা ঠেকাইতে পারে নাই। তাই আওয়ামী লীগকে কখনো হিন্দুর দল, কাফেরের দল, ইহুদির দল, মানে তাদের যা মনের মাধ্যমে মিশিয়ে বলে। অবশ্য পৃথিবীতে অনেক মুসলিম স্কলার আছে জামাতিদেরই মুসলমান মনে করে না। সেটা অনেক দেশ আছে যারা মওদুদি মানে অমুসলিম বা বিভ্রান্তি মনে করে। মওদুদিবাদ আফগানিস্তানে নিষিদ্ধ, জামাত ইসলাম নিষিদ্ধ, তাবলিগ নিষিদ্ধ। পাকিস্তান, বাংলাদেশ আর ভারত ছাড়া আওয়ামী লীগকে যে ধর্মীয় বিরুদ্ধে অবস্থান নিয়ে করে এটা নিয়ে আসছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের, সরাসরি তো বলতে পারে না তারা মুক্তিযুদ্ধ বিরোধী, সেই আর কিছু না। আর আপনি যেটা বললেন সেনাবাহিনী চেষ্টা করবে, সর্বোচ্চ চেষ্টা করবে। তুরস্ক, তারপর পাকিস্তান সহ আরো দেশ যার নাম আমরা জানি না, কারণ আমরা সিনে দেখা মানে কিন্তু তারা না। আপনি জানেন যে পৃথিবীতে কিছু শব্দ আছে, কিং মেকার, পলিসি মেকার, তারা তো সামনে আসে না। পলিসি মেকার, কিং মেকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হওয়ার পরে না জানছেন নিউক্লিয়ার নামে একটা জিনিস ছিল, নিউক্লিয়াস নামে একটা সংগঠন ছিল, তার আগে থেকে জানা নাই। নিউক্লিয়াস তখন সামনে আসেনি। বামপন্থী দল নিষিদ্ধ ছিল, রাইট? 25 বছর বামপন্থী দল। এই যে বামপন্থীরা আজকে মৌলবাদের পক্ষ নিয়েছে, পেয়ারা পাকিস্তানি সাথে পাকিস্তানি বামপন্থীরা, এই সবুর খানের পোলারা বামপন্থী বলে বাইগনারা, কিন্তু পাকিস্তানে তো নিষিদ্ধ ছিল কমিউনিস্ট পার্টি। কিন্তু কমিউনিস্ট পার্টিরা কি, বামপন্থীরা কি মুক্তিযুদ্ধ ছিল না? ভিন্ন নামে ছিল, ঠিক আছে? তো এরকম সবকিছু মনে করেন এরকম কিছু দেশ আমাদের বিরুদ্ধে আছে, তাদের নাম আমরা জানি না বা কোনোদিন জানবো না, তাই না? এমনকি কিছু কিছু সময়, যেমন আপনার একটা উদাহরণ দিই, এই যে আমাদের এই উপমহাদেশে এত কিছু হচ্ছে, 2টা দেশের নাম কেউ নেয় না। একটা হচ্ছে জাপান আর হচ্ছে ব্রিটেন। আপনি কি করে ভাবলেন যে ব্রিটেন আর জাপান এখানে কাজ করতেছে না? সেটা পক্ষে বা বিপক্ষে সেই বিতর্কে যাচ্ছি না। আমাদের ভালো বা জাপান আমাদের সবসময় ভালো, পৃথিবীর একমাত্র রাষ্ট্র জাপান, যে কিন্তু আরেকটা দেশ আছে ইতালি, জাপান সবসময় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ভালো চায়। অদ্ভুত ব্যাপার, এই দেশ সম্পর্কে আমরা জানি না, রাইট? তো আবার দেখেন ভারত আমাদের ভালো চাইতে বাধ্য। আবার বলছি, আমি যদি বলি ভারত ভালো চায়, কেউ বিতর্ক করতে পারে। একটা লজিক দিই, আপনার আমার ঘরে একই সাথে, আমার ঘরে আগুন লাগলে আপনার ঘর নিরাপদ, তাহলে সঙ্গত কারণে অন্তত চাইবে। ভারতের বাংলাদেশ নিয়ে যে কনসার্ন, এটা আসলে মূলত ওর নিজের নিরাপত্তার জন্য, আমার দেশে
চিন্তা করাটাও জরুরি। এই দেশগুলোর ব্যাপার সামনে আরো আসবে। এখন তো ধরেন তুরস্ক এত ন্যাংটা হয়ে নামছে। বাংলাদেশে যে দেশগুলো হচ্ছে বন্ধু প্রতিম দেশ, এগুলো নিয়ে কোনো কথা নেই। ভারত বিদ্বেষের জায়গায় দেখেন ভাই, যদি এখানে আরেকটা আফগানিস্তান তৈরি হয়, সেই জঙ্গিবাদের যেহেতু ভারতের উপরে পড়বে, ভারত ঝুঁকিতে থাকবে। একটা বক্তব্য আপনার মনে আছে বোধহয়, শেখ হাসিনা একবার একটা বক্তব্যে বলেছিল, যদিও দীর্ঘ বক্তব্য ছিল, একটা কাটিং অংশ জামাতিরা সবসময় প্রচার করে, যে শেখ হাসিনা বলছে ভারতকে যা দিছি ভারত সারা জীবন মনে রাখবে। আগের কথা কিন্তু ওরা ব্যবহার করে না। বলছে এই দেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছিল বিএনপি জামাতের আমলে, যেভাবে জঙ্গি সংগঠনগুলো হয়েছিল সবগুলাকে নিউট্রাল কইরা যেভাবে করে বাংলাদেশের জঙ্গিবাদকে আমি দমন করছি, এটা তো ভারতের নিরাপত্তাকে বাঁচাইছে ভাই, ভারতকে সেভ করছে। আমি আর বলছে এই কথাটা যে যা দিচ্ছি। আমি আরো বলতে চাই, আপনি শুধু যে ভারতকে রক্ষা করছে তা না, জঙ্গিবাদ তো কখনো একটা সীমান্তে থাকে না, এশিয়াকে রক্ষা করছে, বলা পুরো এশিয়াকে রক্ষা করছে। কেউ যদি মনে করে শুধু ভারতের নিরাপত্তা না, এটা বাংলাদেশেরও নিরাপত্তার ব্যাপার, আন্তর্জাতিক নিরাপত্তার ব্যাপার। এই ঢেউ যে অন্য দেশে পড়বে না তার গ্যারান্টি কি? এই ঢেউ যে জাপানে পড়তো না তার গ্যারান্টি অস্ট্রেলিয়ায় পড়তো না, কানাডায়, শুধু এশিয়া না, সারা পৃথিবীতে পড়তো। আপনি দেখেন সিঙ্গাপুর থেকে কয়েকদিন আগে 2 জন ছেলেকে ফেসবুকে উগ্রবাদী পোস্ট দেওয়ার জন্য বের করে দিল। তার প্রভাবটা সিঙ্গাপুরে পড়েছে। ইউক্রেনের যুদ্ধ হয়েছে, বাংলাদেশে প্রভাব পড়ে নাই। ইউক্রেনের যুদ্ধ হয়েছে, আমরা বিচ্ছিন্ন দ্বীপে বাস করতে চাইলেও পারবো। আপনি দেখেন ইউক্রেনে যুদ্ধ হয়েছে, লস হয়েছে সৌদি আরবের, এটা থেকে হিসাবই করে নাই। সৌদি আরব হচ্ছে আমেরিকার বন্ধু রাষ্ট্র, সে গেছে ওইখানে রাশিয়ার ক্ষতি করতে, কিন্তু ক্ষতি হয়ে গেছে বন্ধু রাষ্ট্রের, রাইট? আবার দেখেন আপনি ইরানের ভেনেজুয়েলায় সে আমেরিকা সেখানে কক্ষিগত করলো, ইরানে হামলা করলো, তার কিছু বন্ধু রাষ্ট্রের ক্ষতি হয়েছে। তো রাজনীতি আপনি কোথায় কার ক্ষতি হবে এটা আপনি বুঝতে পারবেন। আর বাংলাদেশের কথা বললেন, মৌলবাদী শক্তিকে দিয়ে এই দুইটি দেশ, এই যাদের ব্যবসা হচ্ছে জঙ্গিবাদ রপ্তানি করা, আমদানি করা, তারপর যুদ্ধাস্ত্র অস্ত্র বিক্রি করা, পৃথিবীকে অস্থিতিশীল করা যাদের কাজ, এই পাকিস্তান তুরস্ক বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে একটা প্রতিপক্ষ সৃষ্টি করতে চাচ্ছে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের জনগণ এখন এমন একটা পজিশনে চলে গেছে, তারা তাদের দুশ্মন চিনে ফেলেছে। সংখ্যাটা কম বেশি সেটা আলাদা কথা, চিনে ফেলেছে। আর আমাদের প্রতিপক্ষ থাকবে। 71-এ কি অনেক মানুষ ভোট দেয় নাই পাকিস্তানের পক্ষে? তারা ছিল এবং থাকবে। যে সকল রাজাকাররা ছিল তাদের নাতিপতি হয় না, এরা তো আমাদের বিরুদ্ধে থাকবে। তো কিন্তু বৃহত্তর যদি অংশ আপনি দেখেন যে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বেশি, তার জন্য এত জনপ্রিয় এই 2 বছরে শেখ হাসিনার জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা এত বেড়ে গেছে। আমি বলছি না তাদের ভালোর জন্য বেড়েছে, গত 17 বছর সবচেয়ে আমার হিসেবে জনপ্রিয় সময়কালে নিঃসন্দেহে। এবং অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু তারা অর্জন করে নাই, অর্জন হয়ে গেছে। অর্থাৎ এরা বিএনপি জামাতকে দেখে বুঝতে পারছে ওই যে আগেই ভালো ছিলাম শব্দটা। সুতরাং এই কারণে আর আওয়ামী লীগ যদি এবার এসে যখন তাদের জনগণের সাথে মিশে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, তখন মানুষ বুঝতে পেরে গেছে, তার দুশ্মন জেনে গেল। আর সেনাবাহিনী একটা জিনিস কি, সেনাবাহিনীর যত শক্তি ধরো, তারা তো কিছু আন্তর্জাতিক নিয়ম কানুন মানতে হয়। সেনাবাহিনী একজন ব্যক্তিকে হত্যা করতে পারবে, একটা দলকে হত্যা করতে পারবে না, একটা মতবাদকে হত্যা করতে পারবে না। তো বাংলাদেশে এখনো যতগুলো মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে, আর সারা পৃথিবীর নজর এখনো বাংলাদেশের দিকে, সারা পৃথিবীর, আপনি যত কিছু বলেন সেনাবাহিনী চাইলে অনেক কিছু করতে পারবে না। সুতরাং আমি মনে করি তবে চেষ্টা করতে বিরত রাখবে। একটা জায়গা আমার অবাক লাগে ফরিদ ভাই, যে চিন্তা করি, যেমন আমি 5 তারিখে 5ই অগাস্ট সকালে 11টার দিকে আমার কাছে যে কোনো একটা জায়গা থেকে একটা ফোন আসলো যে নেত্রীকে ক্ষমতাচ্যুত করা হবে, নেত্রী থাকবেন না। এবং সেটা এমন একটা জায়গা থেকে আমাকে জানানো হইলো যে আমি ওইটাকে বিশ্বাস না করার কোনো সুযোগ নেই। তো আমি মেনে গেলাম যে আচ্ছা শেখ হাসিনা থাকছেন না, তাহলে আজকে 1টার সময় তো ঘোষণা হইলো পাবলিকলি যে তিনি চলে গেছেন বা ব্যাপারটা। আমি 11টার সময় ফেসবুকে পোস্ট দিলাম ওই ফোনটা পাওয়ার পরে। আমি লিখলাম যে বিদায় অন্ধকার, স্বাগত গভীর অন্ধকার। লেখা নিচে আমি একটা লাইন লিখছি যে এই বাংলাদেশের মানুষ, জনগণ, আমরা এতটাই মূর্খ যে আমরা ভাবি যে আমরা ভোট দেই, ভোট দিয়ে সরকার বানাই, আমরা আন্দোলন করে সরকার ফালাই, আমরা এইটা করি ওইটা করি। আদতে একটা এই রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে, কারা চালাবে, কাকে ফালানো হবে, কাকে বসানো হবে, এইগুলো সব সিদ্ধান্ত আন্তর্জাতিক টেবিলে। নিঃসন্দেহে আমরা সেখানে শুধুমাত্র গুটি হিসেবে ব্যবহৃত হই। এটা সত্য, বিশেষ করে তৃতীয় বিশ্ব, বিশেষ করে আমাদের মতো দেশে। আমাদের ভোটে ভাই জীবনে দেশের রাজনীতি হয় না, ভোটে হয় না। এটা আমরা সামনে দেখি ভোটার বাক্সের রেজাল্ট কি বেরোবে ওটা আমেরিকায় বসে সিদ্ধান্ত হয়, রাশিয়ায় বসে হয়, চীনে বসে হয়, বা অন্য কোনো জায়গায় বসে হয়। এক্সাম্পল যে আন্তর্জাতিক টেবিলে বসে হিসাব হয়। এটাই সত্য। আমরা গ্রামের বিচার খেয়াল করেন, আগামীকাল বিচারটা কি হবে গ্রামের মাথা বড় আগে সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমরা তো দেখি বিচারটা একটা হলো শো, জানানো মানুষকে।
আসলে কিছু না। এটা অর্থাৎ আমাদের দেশগুলো আসলে রাষ্ট্র পরিচালনার পুরো ব্যাপারটাই এইভাবেই চলে। এই যে বেশিরভাগ। যারা ভাবে এই যে ভাই জুলাইতে আমি রাস্তায় নামছিলাম, আমি স্লোগান দিচ্ছি, আমার পোলাই গেছে, রাষ্ট্র পাল্টাইছে আমার পোলাই, না, তোর পোলাই কিচ্ছু না। বুঝছে, ঠিক আছে। তারপর তো মাস্টার গিয়ে খুঁজে পেনি। তোর পোলারে হচ্ছে যার সামনে দেখানো হয়েছে, কয়েকটা গুড়ি দেখাইতে হয় যে দেখো এই গুড়িগুলো দিয়ে খেললাম আমরা জিতছি। আমরা যাত্রা দেখি তো, যাত্রা যে দেখি, হুম। আমরা সিনেমা দেখি, কিন্তু পিছনে যে একজন পরিচালক আছে, একজন প্রডিউসার আছে, এটা কি ওটা দেখা কেউ যায়? দেখে না। আমরা তো সিনেমার নায়কের লাভ দেখি। Ultimately ব্যাপারটা ওইটাই, নৃত্য, এই যে নাচ হয়, নাচ নৃত্য পরিচালক করে আমরা দেখি, কেউ দেখে না। কেউ দেখে না। পেছনে যে কেউ আছে ডাইরেক্টর চালায়। কেউ দেখে না, প্রডিউসার কেউ দেখে না, আমি জানি না। এই অঞ্চলে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের এই দেশে রাজনীতি সারা জীবন এইভাবেই চলছে। হ্যাঁ, শুধু আমাদের না, তৃতীয় বিশ্বের যত দেশ আছে হ্যাঁ, যেখানে তো গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নেয় না, ওই সকল দেশে এইভাবেই চলে। এইভাবেই চলে। হ্যাঁ। সেখানে সব দেশ মানে ওই যে গরিবের বউ সবার ভাবি, সবার ভাবি, গরিবের সুন্দরী বউ সবার। সবার ভাবি। Right. তো বাংলাদেশ হলো এমন একটা জায়গায় অবস্থানে রয়েছে যে সবাই যে যার মন চায় ভাবি দেখে দুটো টিপ দিয়ে গণিমতের মাল মোটামুটি, টিপ দেওয়া যায়। গণিমতের মাল ভাবি কেমন বানিয়ে আছে? দিয়েছে। এই গণিমতের মাল বানিয়ে দিয়েছে। তো কিন্তু আমাদের মতো কিছু লোক, বাংলাদেশের নাগরিক বলে যারা আমরা দাবি করি, 20 কোটি অপদার্থ, আমরা বিশ্বাস করি যে আমি রাস্তা নেমে স্লোগান দিচ্ছি, শেখ হাসিনা বুঝে গেছে। না না না, শেখ হাসিনার সরকার, আমার গবেষণা শুনেন, শেখ হাসিনার তখন কোন ক্ষমতাটা ছিল না। ওই যে বললেন যে পর্দার পিছন থেকে কাজ হয়েছে, তার জন্য যেমন তাকে মেরে ফেলতে চেয়েছিল, আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু পারে নাই কেন? ওইটাও পর্দার অন্তর্গত থেকে কাজ হয়েছে, তাকে মারতে পারেনি। তো রাজনীতিতে এটা ছিল, আছে এবং থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা সবচেয়ে বড় শক্তি জনগণ, ফাইনালি। জনগণ যদি এখন মাঠে নামে, আপনি ঠেকাইতে পারবেন না।